কক্সবাজারে নামছে বন্যার পানি, ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। ঘরবাড়ি, সড়ক, বেড়িবাঁধ বিধ্বস্ত, বিপর্যস্ত কৃষি ও মৎস্য খাত, এখনও ভয়াবহ পেকুয়ার পরিস্থিতি। সড়ক দাপিয়ে বেড়াচ্ছে সাবেক আওয়ামী নেতার এনা পরিবহন। চাঁদাবাজির অভিযোগে 179টি বাস জব্দের নির্দেশ থাকলেও পুলিশের কবজায় মাত্র 5টি, আদালতে যাবে দুদক। 14 ব্যাংকে প্রভিশন ঘাটতি ছাড়িয়েছে 2,05,000 কোটি। পুরো খাতের স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরির শঙ্কা, খেলাপি ঋণ দ্রুত আদায় ও সুশাসন নিশ্চিতের তাগিদ। ইরানের বিরুদ্ধে আবারও নৌ অবরোধ কার্যকরের ঘোষণা যুক্তরাষ্ট্রের। হরমুজ প্রণালীর অভিভাবক সবসময় ইরান, কড়া জবাব তেহরানের পাল্টাপাল্টি হামলা। এবং বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে ডালাসে পৌঁছেছে ফ্রান্স। মাঠে নামার আগে অনুশীলন করেছে স্পেন। হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। সকালের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। নামছে বন্যার পানি, ভেসে উঠছে ধ্বংসের ক্ষতচিহ্ন। টানা 9 দিনের ভারী বর্ষণের পর কক্সবাজারে কিছুটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির, তবে পানি সরে যেতেই স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র। বিধ্বস্ত ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত সড়ক, বেড়িবাঁধ, বিপর্যস্ত কৃষি ও মৎস্য খাত। দুর্যোগের পানি কমলেও ক্ষত সারানোই এখন বড় চ্যালেঞ্জ। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের রামুর কালা খন্দকার পাড়ার রিকশা চালক মাহমুদুল হকের ঘরে এখনও বন্যার পানি। বৃষ্টি থেমেছে, কিন্তু তবুও কাটেনি দুর্ভোগ। কোমর পানি পেরিয়ে দেখছেন ভেঙে পড়া বসতি আর নষ্ট হয়ে যাওয়া সংসারের শেষ সম্বল। বাসাত পানি উড়ি সব কাগজ সাবান নষ্ট হয়ে গেছে, গিরাফেরা ভাঙে গেছে। গত 4 থেকে 12 জুলাইয়ে টানা ভারী বর্ষণে কক্সবাজারের রেকর্ড 823 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে জেলার 70টি ইউনিয়ন ও 4টি পৌরসভার প্রায় 49% এলাকা প্লাবিত হয়। পানিবন্দী হন অন্তত 2.5 লাখ মানুষ। বৃষ্টির প্রবণতা কমায় কোথাও কোথাও নামতে শুরু করেছে বন্যার পানি, কিন্তু অনেক এলাকা এখনো জলাবদ্ধ। পানিবন্দী মানুষগুলো এখনো লড়ছেন অনিশ্চয়তা আর সংকটের সঙ্গে। আল্লাহ কি ধরনের কষ্ট নয়, দূর দূর পানি মাঝে এতে ইঙ্গরি তিয়া রাইতিয়া পানি কষ্ট তো নবাব রাতি এলে মেদে না তো বুয়া বলছি ওয়া আলে বই যায় না। বন্যার পানি নামতেই সামনে আসছে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে এবারের দুর্যোগে কক্সবাজারে প্রাণ গেছে 35 জনের। মৎস্য খাতে ক্ষতি প্রায় 46 কোটি টাকা। ক্ষতিগ্রস্ত হয়েছেন 43,000 কৃষক। ভেঙে গেছে 44 স্থানে বাঁধ। ক্ষতিগ্রস্ত হয়েছে 2048 কিলোমিটার সড়ক, 79টি সেতু ও কালভার্ট, 1613টি বসতঘর এবং 30টি শিক্ষা প্রতিষ্ঠান। পানি উঠে যে 2-3 দিন বড়ি দিন ধরে খানা পিনা করতে পারি না, মানে ডাইল চাল দিয়ে চুলা দিয়ে মানে রান্না মারা করে। দুর্যোগ মোকাবেলার পর এবার পুনর্বাসন কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে সরকার। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বসবাস অনুপযোগী হয়ে গেছে, অর্থাৎ উপযোগিতা হারিয়েছে, আমরা সেগুলো মেরামত করে দেওয়ার জন্য সরকারের তরফ থেকে তাদেরকে পাশে থাকতে চাই। প্রাথমিক প্রতিবেদনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হিসাবে উঠে এসেছে পেকুয়া উপজেলা, যেখানে প্লাবিত হয়েছে 95% এলাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে কক্সবাজারে আছেন সহকর্মী বুলবুল রেজা এবং চট্টগ্রামের বাঁশখালী থেকে যোগ দিচ্ছেন শফিকুল আলম। শুরুতেই যাচ্ছি বুলবুলের কাছে। যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, যাকে আপনারা ভোট দিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অরিন্দ ইসলাম অমিত এই মুহূর্তে কক্সবাজার সদর উপজেলার জিলংজা এলাকায় কথা বলছেন। বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণ করছেন, সেখানে আমরা সরাসরি চলে যাচ্ছি। আপনাদের প্রতিটি ঘরে খাবার পৌঁছে দেওয়া। আল্লাহর রহমতে গতকাল থেকে আবহাওয়া পরিস্থিতি ভালো হতে শুরু করেছে। আমরা আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে এবং সেক্ষেত্রে আমাদের মূল মনোযোগ হবে পুনর্বাসন কর্মসূচিতে। অর্থাৎ এই অতিবৃষ্টি কিংবা বন্যার কারণে আপনাদের যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের পক্ষ থেকে আপনাদের সেই ঘরবাড়ি মেরামতের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। যাদের ফসলের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে, মাছের ঘের ভেসে গেছে, গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতি পুষিয়ে নিয়ে কিভাবে আবারও স্বাভাবিক জীবনে আপনারা ফেরত আসতে পারেন, তার জন্য সরকার সর্বতভাবে চেষ্টা করবে।
আমি আবারও আপনাদেরকে বলবো, আমরা সকলে আসুন ধৈর্য ধারণ করি এবং জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারের অন্যান্য সংস্থা এবং আমাদের সংসদ সদস্য যেভাবে প্রাণান্তকর চেষ্টা করছেন, আমরা আশা করি এই দুঃখের দিন, এই কষ্টের দিন অচিরে ইনশাল্লাহ আমাদের শেষ হবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা দেখছিলাম যে প্রতিমন্ত্রী মহোদয় কথা বলছিলেন এবং তিনি বলছিলেন যে বন্যা পরবর্তী সময়ে অর্থাৎ সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটি হচ্ছে পুনর্বাসন কার্যক্রম। সেই পুনর্বাসন কার্যক্রম যেন ঠিকঠাক মতো হয়, অর্থাৎ যাদের ফসলের জমি নষ্ট হয়েছে, ক্ষতি হয়েছে, যাদের বাড়িঘর ক্ষতি হয়েছে, সেই ক্ষতি পুষিয়ে দেবেন। এবং এই মুহূর্তে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা বা সবচেয়ে বড় কাজ হচ্ছে পুনর্বাসন কার্যক্রম, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো এইখানে আমরা দেখছি যে এই এলাকায় যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক শতাধিক লোকজন কিন্তু এখানে জড়ো হয়েছে, তাদেরকে ত্রাণ প্রদান করবেন। তার পরবর্তীতে পেকু এবং চকরিয়া যে উপজেলা জুটি রয়েছে সেখানে তিনি পরিদর্শনে যাবেন, সেখানেও তিনি ত্রাণ কার্যক্রম পরিদর্শন করবেন। তো এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী চট্টগ্রামে রয়েছেন শফিকুল আলম, শফিকের কাছে যাব। বানের পানি নামতে শুরু করলেও কিন্তু মানুষের ভোগান্তি কিন্তু কমছে না, কারণ তারা যে ঘরগুলো ডুবে আছে এখনো পর্যন্ত, যদিও যে সড়ক থেকে পানি নেমে যাচ্ছে এবং মানুষের একমাত্র ভরসা হচ্ছে সেই নৌকায় করে মানুষ কিন্তু বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। এখন আমি আছি সাতকানিয়া, এখানে আসলে বড় ধরনের ক্ষতি তো হয়ে গেছে, কারণ এখানে বলা হচ্ছে প্রায় 3 থেকে 4 হাজারের বেশি বসত ঘর নষ্ট হয়ে গেছে। মানুষের মৎস্য খাতেও কিন্তু 35 থেকে 40 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে প্রায় 4 থেকে 5টি বড় বড় সেতু বা কালভার্ট নষ্ট হয়ে গেছে বলে তারা জানাচ্ছেন। এবং পাশাপাশি যে ক্ষতির কথা বলা হচ্ছে এবং কৃষিখাতে যে প্রায় 1000 হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে। এখন মানুষের আমরা দেখানোর চেষ্টা করছি সেই নৌকায় করে কিন্তু মানুষ নানা গন্তব্যে যাচ্ছে, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। এখন বিভিন্ন ঘর বাড়িতে সেখানে আসলে ওঠা যাচ্ছে না, কারণ কাদায় পুরো ঘর নষ্ট হয়ে গেছে। আমরা ভেতরে ঢুকেছিলাম, তবে এখানে যে নিচু যে এলাকা আছে সেই এলাকাগুলোতে এখনো কিন্তু পানি রয়ে গেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি আরো নৌকা যেভাবে যাচ্ছে। তবে এখানে যে স্থানীয় সংসদ যে চন্দনাশে যে সংসদ জসিমউদ্দিনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ত্রাণ বিতরণ করা হচ্ছে এবং সাতকানিয়া যে সংসদ তার পক্ষ থেকে কিন্তু ত্রাণ বিতরণ করা হচ্ছে। তো মানুষের যে দুর্ভোগ বাড়ছে সেটি বলা যাচ্ছে আজকে 9 থেকে 10 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত মানুষের একমাত্র যাতায়াতের একমাত্র সম্বল হচ্ছে সেই নৌকায় করে মানুষ গন্তব্যে যাচ্ছে। আমরা সেই নৌকাটি আসলে দেখানোর চেষ্টা করছি। আর নৌকায় করে মানুষ আসছে আর নৌকায় করে কিন্তু মানুষ ঘরে যাচ্ছে। এখন সব সড়ক কিন্তু পানির নিচে তলিয়ে আসছে, যদিও বড় বড় যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক গতকাল আমরা যে পানিতে ডুবে গেছিল সেই সড়ক থেকে কিন্তু পানি নেমে গেছে। তো এই যে ভোগান্তি, এটি আরো বলা যায় এই ভোগান্তি কিন্তু আরো 4 থেকে 5 দিনের বেশি সময় থাকবে বলে স্থানীয়রা জানাচ্ছেন। কারণ ঘর বাড়ি যেগুলো ডুবে গেছে, যেগুলো নষ্ট হয়ে গেছে, সেখানে মেরামত করাতে আরো সময় লাগবে। এবং সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফসল এবং মৎস্য এবং সড়ক খাতে। অনেকগুলো সড়ক এবং সেতু কিন্তু ধসে গেছে এবং রাস্তাঘাট ভেঙে চুরে গেছে। তো এগুলো বড় ধরনের ক্ষতি হয়েছে বলা হচ্ছে। পুরো চট্টগ্রামে কিন্তু বলতে 500 থেকে 1000 কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হতে পারে এরকম ধারণা হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বন্যা পরিস্থিতির খবর জানছিলাম চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে। চট্টগ্রামে প্রবল বর্ষণে নষ্ট হয়ে যাওয়া কন্টেইনার বোঝাই আমদানি পণ্যের ক্ষতিপূরণ এবং অ্যাক্ট অফ গড নিয়ে বন্দর ও ব্যবসায়ীরা মুখোমুখি অবস্থান নিয়েছে। চট্টগ্রাম বন্দরের পাশাপাশি বেসরকারি অফডকে বৃষ্টির পানি ঢুকে বেশ কিছু কন্টেইনার বোঝাই পণ্য নষ্ট হয়ে গেছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করলেও অ্যাক্ট অফ গড অজুহাতে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বন্দর কর্তৃপক্ষ। এ অবস্থায় নীতিগত সহায়তা চেয়ে সরকারের শীর্ষ পর্যায়ে যৌথ চিঠিও পাঠিয়েছে 4টি ব্যবসায়ী সংগঠন। বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। 5 দিনের টানা প্রবল বর্ষণে পুরো নগরীর মতো বন্দরের ইয়ার্ডও ছিল জলবদ্ধতা। জলমগ্ন ইয়ার্ডে কন্টেনার অংশবিশেষ ডুবে থাকার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বন্দরের মতো একই পরিস্থিতি ছিল কয়েকটি বেসরকারি অফডকেও। বৃষ্টির পানিতে কন্টেনার ডুবে থাকায় আমদানিকৃত পণ্য নষ্ট হয়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। আমাদের আমদানিকৃত মাল
সেন্সিটিভ কিছু মাল থাকে, সেখানে পেপার মেটেরিয়ালস থাকে, সেখানে আমাদের আপনার লবণ থাকে, কেমিক্যালস থাকে, এই সবগুলো মিলে বিশাল একটা আমরা যারা রপ্তানিকারক আমাদের জন্য ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত বন্দর কিংবা অফডক কর্তৃপক্ষ বৃষ্টির পানিতে কন্টেনার বোঝাই পণ্য নষ্ট হওয়ার সত্যতা স্বীকার করতে নারাজ। এমনকি টানা বৃষ্টি এবং জলবদ্ধতার কারণে বন্দরে রাখা পণ্য, কার্গো ও কন্টেনারের কোনো ক্ষতি হলে অ্যাক্ট অফ কট অনুযায়ী বন্দর কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলে উল্লেখ করে ব্যবহারকারীদের প্রতি নোটিশও দিয়েছে। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে যেখানে আমাদের কন্টেনার এবং মালামাল সংরক্ষিত থাকে অথবা শেডে কোনো মালামাল ক্ষয়ক্ষতির রিপোর্ট এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে কোনো আমদানি বা রপ্তানিকারকের পণ্য, তাহলে ক্ষতিপূরণের বিষয়টা আসবে বা আসতে পারে এবং সেই যৌক্তিক কারণও দেখতে হবে। এই ড্রেনেজ সিস্টেমটা আপনাকে উন্নত করতে হবে, এই সমস্ত ব্যবস্থাগুলি বন্দরকে গ্রহণ করতে হবে। গ্রহণ না করে যদি আমি অ্যাক্ট অফ গড বলে এটাকে দায়ী এড়িয়ে যাই, তাহলে ভবিষ্যতে এগুলো হতে থাকবে, ক্ষতিগ্রস্ত হতে থাকবে। আমার অ্যাক্ট অফ গডের মতো কোনো ন্যাচারাল ডিজাস্টার তো কিছু হয়নি। যেটা হয়েছে এখন সেটা হলো যে অতিবৃষ্টি অ্যাক্ট অফ গডের কোড অফ কন্ডাক্টের পরে বলে আমরা মনে করি না। বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে, আর সেই আমদানি রপ্তানি কাজে সহায়তা করে আসছে বন্দর কেন্দ্রিক 21টি বেসরকারি অফডক। চট্টগ্রাম বন্দরের পাশাপাশি 21টি বেসরকারি অফডক দেশের অর্থনীতি যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, ঠিক তেমনি আমদানি রপ্তানি বাণিজ্যের সুনাম অক্ষুণ্ণ রাখতে পণ্যের নিরাপত্তা চান ব্যবসায়ীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আদালতের জব্দের নির্দেশের 1 বছর পরেও সড়কে বেহাল তবিয়তে চলছে খন্দকার এনায়েতুল্লাহর এনা পরিবহন। 179টি বাস জব্দ করে বিআরটিসির জিম্মায় দেওয়ার নির্দেশ থাকলেও পুলিশ জব্দ করতে পেরেছে মাত্র 5টি বাস। দুদক বলছে নির্দেশ বাস্তবায়নে পুলিশকে আবারও তাগিদ দিতে আদালতের দ্বারস্থ হবেন তারা। খলিলুর রহমানের ক্যামেরায় তাসলিম তৌহিদের প্রতিবেদন। সড়ক দাপিয়ে বেড়ানো এনা পরিবহন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার ইনায়েতুল্লাহর পরিবহন। এই নেতার বিরুদ্ধে বিভিন্ন রুটে চলাচলকারী বাস থেকে দৈনিক 1,65,00,000 টাকা চাঁদা আদায়ের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। চাঁদাবাজির প্রাথমিক সত্যতা মেলায় গত বছরের মে মাসে এনা পরিবহনের 179টি বাস জব্দের নির্দেশ দেন আদালত। আদেশে বলা হয় পুলিশ বাসগুলো জব্দ করার পর বিআরটিসিকে বুঝিয়ে দিবে আর বিআরটিসি তা পরিচালনা করবে। এনা পরিবহনের 179টি বাস জব্দ করে বিআরটিসির মাধ্যমে পরিচালনার নির্দেশ দেন আদালত, কিন্তু 1 বছরের বেশি সময় অতিবাহিত হলেও এখনও জব্দ করা যায়নি, বরং বহাল তবিয়তে ব্যবসা করছে এনা কর্তৃপক্ষ। প্রশ্ন উঠেছে আদালতের নির্দেশ বাস্তবায়নে বাধা কোথায়? এনা পরিবহনের ডিপোতে গিয়ে দেখা যায় জব্দের তালিকায় থাকা বাসগুলো দিয়েই চলছে দূরপাল্লার ব্যবসা। তবে ঢাকা ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ থাকলেও খুলনা, বরিশাল, পটুয়াখালী ও কক্সবাজার রুটে বাসগুলো নিয়মিত চলছে। চালক ও শ্রমিকরা বলছেন জব্দের আদেশের পর থেকে তাদের নানা ধরনের প্রশাসনিক ঝামেলায় পড়তে হচ্ছে। রানিংয়ে 2-4টা টিকিট বিক্রি করছে, এইটা দিয়ে আমাদের কোম্পানির প্রচুর লস হচ্ছে। একটা গাড়ি, একটা ড্রাইভার, স্টাফ সহ, সুপারভাইজার সহ দেখা গেলো একটা টিপ মাইরা হেরিয়া যে কয়টা বেতন বা পরের দিন আবার বসে থাকে। গাড়ি যারা মালিক তাদের তো কিছু না ভাই, আমরা তো শ্রমিক, কিন্তু আমাদের তো পেটে লাথি মারা হচ্ছে। অবশ্য এনা পরিবহনের কর্মকর্তাদের দাবি মালিক সমিতির দুর্নীতির সাথে এই পরিবহন ব্যবসার কোনো সম্পর্ক নেই। বিআরটিসিকে গাড়ি দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে উচ্চ আদালতে রিট করার কথাও জানান তারা। এই গাড়িগুলি লোন নিয়ে ক্রয় করা, পুলিশ যদি কন্টিনিউয়াসলি আমাদের গাড়ি এগুলা আটক করে সেই ক্ষেত্রে ব্যাংকের লোন পরিশোধ করা কোম্পানির জন্য জটিল হয়ে পড়বে। আদালতের নির্দেশনা অনুযায়ী বাসগুলো জব্দের মূল দায়িত্ব পুলিশের, কিন্তু ডিএমপি ট্রাফিক বিভাগ বলছে তালিকায় থাকা সিংহভাগ বাসেরই কোনো হদিস মিলছে না। বেশিরভাগ বাসই এখন ঢাকার বাইরে চালানো হচ্ছে। নির্দিষ্ট সময়কালের মধ্যে এই বাসগুলো আর মহানগরীতে থাকে না, এরা দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করে। আর ওই বাস থামিয়ে ওর ইঞ্জিন নাম্বার এবং চেসিস নাম্বার তো আছে, তাই না? ওটাকে পরীক্ষা করা তাৎক্ষণিকভাবে সবসময়ের জন্য কিন্তু আমাদের জন্য আসলে হয়ে ওঠে না। তবে আমরা একটা বিষয় নিশ্চিতভাবে বলতে পারি যে আমরা ইতিমধ্যে 5টা বাসকে আটক করেছি এবং আমাদের
পরবর্তী যে তৎপরতা এটা আমাদের অব্যাহত আছে। দুদকের আইনজীবী বলছেন, বাসগুলো জব্দে গতি আনতে আবারও আদালতে দ্বারস্থ হবেন তারা। তো অনেকদিন সময় চলে গেছে, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। রিসেন্টলি আমরা একটা কমিশনের পক্ষ থেকে মাননীয় মহানগর দায়রা আদালতে আমরা একটা দরখাস্ত দাখিল করব, পুলিশকে যেন পুনরায় রিমাইন্ডার দেওয়া হয়। খন্দকার ইনায়েতুল্লাহকে অনৈতিক সুবিধা দিতে বাস জব্দে গাফিলতির অভিযোগ তুলে গত নভেম্বরে দুদকে স্মারকলিপি দেয় নিরাপদ সড়ক আন্দোলন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এবার 14টি ব্যাংকে প্রভিশন ঘাটতি ছাড়িয়েছে 2,05,000 কোটি টাকা, যা ডিসেম্বরের প্রান্তিকের তুলনায় 7,500 কোটি টাকা বেশি। আর্থিক খাতের এমন পরিস্থিতি আন্তর্জাতিক রেটিং ও যে কোনো লেনদেনের বড় উদ্বেগ হিসেবে দেখছেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা। পাশাপাশি ইচ্ছাকৃত খেলাপি ঋণকে বারবার পুনঃ তফসিল বা খারাপ ঋণের সুযোগ না দিয়ে অপরাধ হিসেবে তালিকাভুক্ত করার পরামর্শ বিশ্লেষকদের। সিলিয়া সুলতানা রিপোর্ট। প্রভিশন ঘাটতি অর্থাৎ সম্ভাব্য খেলাপি ঋণের বিপরীতে ব্যাংকগুলো পর্যাপ্ত সংরক্ষণ রাখতে ব্যর্থ হলে ব্যাংকগুলোর নতুন ঋণ বিতরণের সক্ষমতা কমে যায়, মূলধনের উপর চাপ বাড়ে এবং মুনাফা হ্রাস দেখা দেয়। গত ডিসেম্বরে এই প্রভিশন ঘাটতি 18টি ব্যাংকের ছিল 1,98,260 কোটি টাকা। 3 মাস পর 14টি ব্যাংকের মোট প্রভিশন ঘাটতি 2,05,000 কোটি টাকা ছাড়িয়ে যায়, যা প্রায় 7,500 কোটি টাকা বেশি। দীর্ঘমেয়াদী এই পরিস্থিতি আমানতকারীদের আস্থা দুর্বল করা, বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ানো এবং পুরো ব্যাংকিং খাতের স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে, যা আন্তর্জাতিক রেটিংয়েও প্রভাব ফেলে। ব্যাংকগুলোর যখন আমরা ইন্ডাস্ট্রি অ্যাভারেজ হিসাব করি, খেলাপি ঋণের হার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের চাইতে অনেক বেশি খারাপ। স্বাভাবিকভাবে প্রভিশনের ঘাটতির পরিমাণে অনেক বেশি, যার ফলে আমাদের কান্ট্রি রেটিংয়ের উপর একটা নেতিবাচক প্রভাব পড়ছে, যার ফলে আমরা কস্ট অফ ক্রেডিট, আমরা যে বৈদেশিক সাহায্য বা ঋণ নেওয়ার ক্ষেত্রে আমাদের ব্যয় অধিক বৃদ্ধি পাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, খেলাপি ঋণ দ্রুত আদায়, সুশাসন নিশ্চিত, ঝুঁকিভিত্তিক ঋণ ব্যবস্থাপনা জোরদার ও প্রয়োজনে মূলধন পুনঃসংস্থানই প্রভিশন ঘাটতি কমানোর একমাত্র উপায়। এই পরিমাণ প্রভিশনের জায়গাটা তৈরি হলো কোত্থেকে? ডিফল্ট থেকে। আর ডিফল্টের ব্যাপারটা এটা ইউ আর রাইট, আমরা ডিফল্টটাকে ক্রেডিট রিস্ক ক্যাটাগরিতে রাখি। তো এইটার যে পরিমাণ ক্রেডিটকে ক্রেডিট রিস্ক ক্যাটাগরিতে রাখতে পারবেন, তার থেকে বেশি যেটা উইলফুল, সেটাকে আমরা বরং অপারেশনাল রিস্কের ক্যাটাগরিতে রাখা উচিত বলে আমি মনে করি। অপারেশনাল রিস্কের কোন ক্যাটাগরি? এটা কিন্তু ক্রাইম, ফ্রড ক্যাটাগরিতে, ক্রাইমের ক্যাটাগরিতে। ঘাটতিতে থাকা 14টি ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, এর মধ্যে সরকারি 4টি ব্যাংকের ঘাটতি প্রায় 1,02,000 কোটি টাকা এবং বেসরকারি 10টি ব্যাংকের ঘাটতি প্রায় 1,03,000 কোটি টাকা। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। জিও ব্যাগ দিয়ে তিস্তার ভাঙন ঠেকাতে 210 কোটি টাকা ব্যয় করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া এই প্রকল্পের কার্যকারিতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। নদীপাড়ের মানুষের অভিযোগ, অস্থায়ী এসব প্রতিরোধ ব্যবস্থা দীর্ঘমেয়াদে কোনো সমাধান নয়, বরং এতে অপচয় হচ্ছে সরকারের বিপুল পরিমাণ অর্থ। অধিকার কর্মীদের মতে, তিস্তা সুরক্ষায় মহাপরিকল্পনা ছাড়া কোনো জোড়াতালি প্রকল্প কাজে আসবে না। শাকিল মাহমুদের ছবিতে আরও জানাচ্ছেন নাজমুল ইসলাম নিশাদ। কানতে কানতে হইলাম সারা, আর তো কান্দন বেড়ায় না। গেল 2 বছরে ইদ্রিস আলী বয়াতির বসতভিটা গিলে খেয়েছে তিস্তা। সব হারিয়ে এখন তার যাযাবর জীবন, আর পরিবারের বাকি 6 সদস্য জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছে রাজধানীতে। শুধু ইদ্রিস আলী নয়, তিস্তাপাড়ের লাখো মানুষের গল্পটা একই। প্রজন্মের পর প্রজন্ম তিস্তার সঙ্গে যুদ্ধ করেই টিকে আছে এই অঞ্চলের মানুষ। নদী খনন ছাড়া আমাদের এইবার কোনো লোকের কোনো কাজ হবে না, খনন হলে কাজ হবে। 3টে গ্রাম ভাগিয়েছে, আসিয়া কায় কোটে যে খুশাইছে, কুতি গেছে নাই যায়, কোনো নির্দর্শন নাই। বস্তা দিতেছে, ভাঙি যাচ্ছে, এটা আমাদের ক্ষতি। আবার এখান থেকে বালু উত্তোলন হচ্ছে, বস্তা করতেছে। এখন আপাতত এখন ফেলবার লাগছে, এখন এটা তো জ্বরের তাপে তাঁটিত ঘুরে এই সেরকম হয়েছে আর কি। 210 কোটি টাকা ব্যয়ে তিস্তার 44টি পয়েন্টে জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। অন্তর্বর্তী সরকারের সময় ন্যায় প্রকল্প নিয়ে তৈরি হয় নানা প্রশ্ন, যদিও পানি উন্নয়ন বোর্ডের দাবি ভাঙন রক্ষায় ভূমিকা রাখবে এই প্রকল্প। আর কোনো বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কোনো প্রকল্প গ্রহণ করা হবে না। একটি সমন্বিত প্রকল্পের মাধ্যমে তিস্তা শাসন, তিস্তা খনন, তিস্তা পাড়ের মানুষের যে দাবি সেটাই বাস্তবায়ন করা হবে। ভাঙনের যে তীব্রতা অনেকটাই প্রশমিত হয়েছে, হয়তো চরাঞ্চলগুলোতে এখনো কিছু ভাঙন রয়ে গেছে, সেগুলো পরবর্তীতে পরিকল্পনায় রয়েছে।
অধিকার কর্মীদের মতে তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বিচ্ছিন্ন প্রকল্প দিয়ে তিস্তার আগ্রাসন থামানো সম্ভব নয়। তিস্তা মহাপরিকল্পনার বিকল্প অন্য কোনো প্রকল্প নিলে, জোড়াতালির কোনো প্রকল্প নিলে এই এলাকার উন্নয়ন তো হবে না, নদীর উন্নতি যেমন হবে না, নদীকেন্দ্রিক যে অর্থনৈতিক পুনরুদ্ধার সেটা কিন্তু সম্ভব হবে না। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পর নতুন করে আশার কথা শুনছেন নদীপাড়ের মানুষ। তবে শুধু প্রতিশ্রুতি নয়, অপেক্ষায় বাস্তবায়নের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দন্ত বিভাগের একজন মেডিকেল টেকনোলজিস্ট, কিন্তু পরিচয় দিতেন দন্ত চিকিৎসক হিসেবে। এমন অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখেও প্রেসক্রিপশনও দিচ্ছিলেন তিনি। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বন্ধ করে দেওয়া হয়েছে তার চেম্বার। একই সঙ্গে করা হয়েছে 50,000 টাকা জরিমানাও। রেদওয়ান হিমেলের রিপোর্ট। রংপুর নগরীর চেকপোস্ট এলাকায় ব্যক্তিগত চেম্বার খুলে দীর্ঘদিন ধরে রোগী দেখছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দন্ত বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট রবিউল ইসলাম। অভিযোগ, নিজেকে দন্ত চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখা, প্রেসক্রিপশন এবং চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন তিনি। এমন অভিযোগের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ শাহানের নেতৃত্বে পরিচালিত হয় ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালে রোগী দেখা ও প্রেসক্রিপশন দেওয়ার প্রমাণ পাওয়ার পাশাপাশি চেম্বার থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধও জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে 50,000 টাকা জরিমানা করা হয় এবং চেম্বারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকতে এ মর্মে লিখিত অঙ্গীকারনামাও নেওয়া হয়। এটা বলেন তো কি করতে পারে টেকনোলজিস্টরা, কি করতে পারে বলেন আমাকে। ধরে নাও, হ্যাঁ স্যারকে কাগজ দিচ্ছি তো, আপনি বলেন না টেকনোলজিস্টরা কি কাজ করে একটু বলেন। জেলা প্রশাসন বলছে, সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর ডিপ্লোমাধারী ডেন্টাল টেকনোলজিস্টদের ব্যক্তিগতভাবে রোগী দেখা কিংবা প্রেসক্রিপশন দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। কেউ যদি ওনার মানে মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন ইতিপূর্বে, মানে এই পর্যন্ত, তাহলে ওনারা যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ, যে ফৌজদারি অপরাধের মাধ্যমে যেহেতু ক্ষতিগ্রস্ত, তার ওনার সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে বা বিধি মোতাবেক, আইন মোতাবেক ওনারা অভিযোগ দাখিল করতে পারেন। সেই অনুযায়ী যে আদালত আছেন, বিজ্ঞ আদালত ব্যবস্থা গ্রহণ করে। জেলা প্রশাসন জানিয়েছে, এ ধরনের অবৈধ চিকিৎসা সেবা ও ভুয়া পরিচয়ে রোগী দেখার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। দুই হাতে কাজ পাবার আশায় সরকারের কাছে একটি ইপিজেটের জন্য প্রতীক্ষায় গাইবান্ধার 26 লাখ মানুষ। কেননা এই একটি ইপিজেটেই পারে বন্যা, খরা আর নদী ভাঙনে বিপর্যস্ত মানুষের ভাগ্য বদলাতে। প্রধানমন্ত্রীর 1 কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি অনুযায়ী এই ইপিজেট হলে কাজ পাবে 5 লাখ মানুষ, বলছেন সরকার দলীয় এমপি হেদায়েতুল ইসলাম বাবু। রিপোর্টে থাকছে বিস্তারিত। বন্যা, খরা, নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এক জনপদ গাইবান্ধা। ভারী শিল্প বলতে কেবল রংপুর চিনিকল, সেটিও বন্ধ দীর্ঘদিন। প্রায় 26 লাখ মানুষের এ জেলায় শতকরা 56.74 ভাগ মানুষ কৃষি, 34.04 ভাগ মানুষ সেবা খাত ও 9.22 ভাগ মানুষ শিল্প খাতে নিয়োজিত। কৃষি ছাড়া কাজের বিকল্প পথ না থাকায় দারিদ্র্যের দুষ্ট চক্রে ঘুরপাক খায় এ জনপদের মানুষ। এখানে কোনো ভারী কোনো শিল্পকলা অতীতে নাই, এখনো বর্তমান নাই। সে কারণে বেকার সমস্যা দূরীকরণের লক্ষ্যে ইপিজেড অবশ্যই দরকার। দরিদ্র জনগোষ্ঠীর এই বেকারত্ব দূরীকরণের জন্য ইপিজেড খুবই প্রয়োজন। অতি দ্রুত সরকারের উচিত গাইবান্ধা যত ইপিজেডটা হয় সেই জন্য ব্যবস্থা নেওয়া। ইপিজেড নির্মাণের জন্য রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারে বেবজার কাছে জায়গাও হস্তান্তর করে শিল্প মন্ত্রণালয়। প্রস্তাবিত এই ইপিজেড থেকে 70 কিলোমিটার দূরে সৈয়দপুর বিমানবন্দর, 32 কিলোমিটার দূরে হিলি স্থলবন্দর, 34 কিলোমিটার দূরে বগুড়া বিমানবন্দরের অবস্থান। গাইবান্ধা, রংপুর, দিনাজপুর এই এরিয়ার আমার যদি একটা এখানে ইপিজেড হতো, ওই লোকগুলো এখানে কাজ করতে পারতো এবং ওইখানকার চেয়েও কম বেতনে তারা কাজ করতে পারতো, কিন্তু তারপরও তাদের জীবন মান উন্নত থাকতো। স্থানীয় সংসদ সদস্য বলছেন, ইপিজেড বাস্তবায়ন হলে মানুষের কর্মহীন হাতে যেমন কাজ জুটবে, পাশাপাশি রক্ষা হবে সরকারের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি। গভর্নমেন্টের যেহেতু 1 কোটি কর্মসংস্থানের মধ্যে 5 লাখ এখান থেকেই সম্ভব, ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট এন্ড এক্সটেন্ডেড। সো এটা গভর্নমেন্টের প্রায়োরিটিতে আছে, আমরা চেষ্টা করছি। রংপুর চিনিকলের বাগদা ফার্মের 1842 একর জমির মালিকানা নিয়ে বিরোধ মিটিয়ে
ইপিজেড বাস্তবায়নের দাবি ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। স্কুলের অভাবে প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে শিক্ষার আলো থেকে বঞ্চিত গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের খারজানির চরের বাসিন্দারা। চরের শতাধিক পরিবারের শিশুরা জন্ম থেকেই বড় হচ্ছে নিরক্ষরতার অন্ধকারে। সম্প্রতি বিষয়টি নজরে আসে শিশু সুরক্ষা কার্যক্রমের সদস্যদের। সেখানে একটি অস্থায়ী তাঁবু টাঙিয়ে বর্ণমালা শেখানোর চেষ্টা করানো হচ্ছে। খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। সোহেল রান্নার ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। প্রমত্তা ব্রহ্মপুত্রের বুক চিরে জেগে থাকা এক বিচ্ছিন্ন জনপদ গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলার খারজানির চর, যেখানে প্রকৃতির সঙ্গে লড়াই করে 2 যুগেরও বেশি সময় ধরে বাস করছে শতাধিক পরিবার। নদী দিয়ে বিচ্ছিন্ন এই চরের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। আর এই ভৌগোলিক দূরত্বের কারণে চরের শিশুদের জন্য গড়ে ওঠেনি প্রাথমিক শিক্ষার ন্যূনতম কোনো ব্যবস্থা। এতে বছরের পর বছর এখানে তৈরি হচ্ছে এক নিরক্ষর প্রজন্ম। অভিভাবকরা বলছেন, সরকারি বেসরকারি কোনো উদ্যোগ না থাকায় এখানে দীর্ঘদিনেও গড়ে ওঠেনি কোনো শিক্ষা প্রতিষ্ঠান। আগে স্কুল আসলে আমরা যেতে পারিনি, এখন স্কুল খুলছে আমরা আসি। আজ চলে স্কুল আসলো না, কালকে বই দিয়ে গেছিল সেজন্য এখন থেকে পড়ি। এই এলাকায় কোনো স্কুল নাই, সেজন্য বাচ্চারা লেখাপড়া করতে পারে না। আমাদের এখানে যদি সরকারিভাবে এবং কোনো এনজিওর মাধ্যমে কোনো স্কুল হতো, হয়তোবা আমাদের এই বাচ্চাগুলোকে ভালো করে পড়াশোনা করানো যেত। সম্প্রতি বিষয়টি নজরে আসে সমাজসেবা অধিদপ্তরের ইউনিসেফের শিশু সুরক্ষা কার্যক্রমের জেলা সদস্যদের। স্থানীয় একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় চরে অস্থায়ী তাঁবু টাঙিয়ে বিভিন্ন বয়সী শিশুদের বর্ণমালা শেখানোর চেষ্টা করছেন তারা। স্কুল নাই বিদায় এখানে বাচ্চারা পড়াশোনা করতে পারছে না। আমরা এই জন্য উদ্যোগ নিছি যাতে বাচ্চারা পড়াশোনা করতে পারে। এদিকে বিষয়টি অবগত ছিলেন না জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমি সেখানে সরেজমিন পরিদর্শন করে এই আমাদের সুবিধা বঞ্চিত যে শিশুরা আছে তাদের শিক্ষা নিশ্চিত করার জন্য পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সদর উপজেলার কামারজানি ইউনিয়নের খারজানির চরে বর্তমানে প্রাথমিক শিক্ষার উপযোগী শতাধিক শিক্ষার্থী রয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। দিনাজপুরের বিরামপুর উপজেলার ব্যস্ততম ঘোড়াঘাট বিরামপুর রেল গেটের স্বয়ংক্রিয় গেট বার দীর্ঘদিন ধরে বিকল রয়েছে। বিকল্প হিসেবে বাঁশ ও দড়ি দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করায় দুর্ঘটনার ঝুঁকি নিয়ে প্রতিদিনই চলাচল করছে যাত্রীবাহী বাস ও সাধারণ জনগণ। দ্রুত গেট বার মেরামতের আশ্বাস রেল কর্তৃপক্ষের। হিলি থেকে শফিকুল ইসলাম শফিকের তথ্য এবং মোহাম্মদ আমির হামজার ছবিতে রিপোর্ট। স্বয়ংক্রিয় গেট বার নষ্ট থাকায় ট্রেন আসার সময় গেটম্যানরা বাঁশ ও দড়ি ব্যবহার করে যান চলাচল নিয়ন্ত্রণ করছে। অনেকে তাড়াহুড়া করে বাঁশ বা দড়ির নিচ দিয়ে পার হওয়ার চেষ্টা করছেন। ঢাকা দিনাজপুর মহাসড়কের এই গুরুত্বপূর্ণ লেভেল ক্রসিং দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ও শত শত যানবাহন চলাচল করে, কিন্তু প্রায় 2 মাস ধরে স্বয়ংক্রিয় গেট বার নষ্ট থাকায় আশঙ্কা বাড়ছে দুর্ঘটনার। স্থানীয়দের অভিযোগ, ডিজিটাল যুগেও এমন গুরুত্বপূর্ণ রেলগেট বাঁশ দড়ির উপর নির্ভর করা দুঃখজনক। দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। এখন তো দড়ি দিয়ে আটকাছে, অনেক সময় দুপাকে করে আটকায়। রেলগেটটার যে একটা ভূমিকা নিয়ে যে কাজ করবে সে কাজের কোনো উদ্যোগ নাই। দড়ি মানে হাতে অন্ধকারে তো এত কোনো গ্যারেন্টি, ধাক্কা খায় মোটর টোটর সব চলে যাবে। বেরিয়াল সব আনি ফেলে রাখছে, ইটাও আনি রাখছে রাস্তায়, খালি কাজ করবে এই জন্য দেরি করতেছে। ডিজিটাল যুগে সেখানে এখনো দড়ি বেঁধে মানুষকে থামানো হচ্ছে। গেটম্যান জানান, গেট বারটি নষ্ট হওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। তবে নষ্ট গেট বারটি দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিরামপুর রেল স্টেশনের মাস্টার। রেল গেটে ব্যারিয়ার গুলা নষ্ট হয়ে গেছে, প্রায় 2 মাস হয়ে গেছে, এখনো ঠিক করা হয়নি। এভাবে ঝুঁকি নিয়ে আমাদেরকে দায়িত্ব পালন করা লাগতেছে। 17 ফিট, সেটাতে আমার একটা সিকল মেজারমেন্ট ছিল, একটা গেটের বিমের মেজারমেন্ট ছিল। এখন যেহেতু এটা বড় হয়ে গেছে, এই অনুপাতে এখনো বারটা তৈরি হয়নি, যে কারণে আমরা আপাতত দড়ি দিয়ে কাছে হাঁটতেছি। এই রেল গেট দিয়ে প্রতিদিন 12 জোড়া আন্তনগর ও মেল ট্রেন চলাচল করে। সময় সংবাদ, হিলি। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও তীব্র হয়েছে। আজ থেকে ইরানের বিরুদ্ধে আবারও নৌ অবরোধ কার্যকরের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এই সিদ্ধান্তের কড়া জবাব দিয়েছে তেহরানও। এরই মধ্যে ইরানের বিভিন্ন স্থানে নতুন হামলার তথ্য মিলেছে।
পাল্টা মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। এতে আমিরাতে একজন ভারতীয় নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে মোসাদের সঙ্গে যোগাযোগের দায়ে আইআরজিসির হেফাজতে রয়েছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন মোড় নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর মঙ্গলবার থেকে ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় আবারও নৌ অবরোধ কার্যকর করছে সেন্ট্রাল কমান্ড। মার্কিন বাহিনী জানিয়েছে ইরানি বন্দরগামী বা সেখান থেকে ছেড়ে আসা জাহাজে এই অবরোধ কার্যকর হবে। তবে মানবিক সহায়তাবাহী জাহাজ এবং ইরান ছাড়া অন্য গন্তব্যে যাওয়া বাণিজ্যিক জাহাজকে পরিদর্শনের পর চলাচলের সুযোগ দেওয়া হবে। ওয়াশিংটনের এই পদক্ষেপের কড়া জবাব দিয়েছে তেহরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, হরমুজ প্রণালীর অভিভাবক সবসময় ইরান ছিল এবং ভবিষ্যতেও থাকবে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন প্রণালীতে নিরাপদ চলাচল নিশ্চিত করার দায়িত্ব ইরানই পালন করবে। এরই মধ্যে ইরানের কেশম দ্বীপ এবং দক্ষিণাঞ্চলীয় শহর জামে হামলা চালিয়েছে মার্কিন সেনারা। জবাবে মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্রের আঘাত হানে তেহরান। এতে আমিরাতের তেলের ট্যাঙ্কার ক্ষতিগ্রস্তের পাশাপাশি ভারতীয় নিহতের খবরও মিলেছে। সামরিক সংঘাতের পাশাপাশি সামনে এসেছে নতুন এক গোয়েন্দা তৎপরতার তথ্য। মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে সম্ভাব্য নেতৃত্বে আনতে গোপনে যোগাযোগ করেছিল ইসরায়েল। এজন্য মোসাদের তৎকালীন প্রধান ডেভিড ভার্নিয়া হাঙ্গেরিতে গিয়ে তার সঙ্গে বৈঠকও করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। একাধিকবার তার সঙ্গে গোপন যোগাযোগ, ভ্রমণ ও আবাসনের ব্যবস্থাও করা হয়েছিল বলে দাবি করা হয়। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। বর্তমানে আহমাদিনেজাদ ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা শাখার হেফাজতে রয়েছেন বলে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, যদিও ইসরায়েল বা ইরান কোনো পক্ষই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি। সংঘাতের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক জ্বালানি বাজারে। একদিনেই প্রায় 9% বেড়েছে ব্রেন্ট ক্রুডের দাম, যা প্রতি ব্যারেল $82.79 পৌঁছেছে। হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচলও 2 মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। জাহাজ চলাচলে অনিশ্চয়তা বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও মূল্যস্ফীতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। কঙ্গোতে দ্রুত ছড়িয়ে পড়ছে ইবোলা। দেশটির 5টি প্রদেশে সংক্রমণ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত নিশ্চিত সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1873 জনে। এতে প্রাণ হারিয়েছেন 672 জন। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছেন, নতুন করে হাউথ, উইল ও ছোপো প্রদেশকে আক্রান্ত এলাকার তালিকায় যুক্ত করা হয়েছে। তদন্তে জানা গেছে, ইতুরি প্রদেশ থেকে মানুষের চলাচলের মাধ্যমে এই 2 প্রদেশে ইবোলা ছড়িয়ে পড়েছে। বর্তমানে 763 জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত 306 জন সুস্থ হয়েছে। পাশাপাশি 299টি সন্দেহভাজন সংক্রমণের তদন্তাধীন রয়েছেন। এর আগে চলতি বছরের মে মাসে কঙ্গোর উত্তর পূর্বাঞ্চলে এই ইবোলা প্রাদুর্ভাবের ঘোষণা দেওয়া হয়। বিশ্বকাপের শেষ 4 দলের মহারণের অপেক্ষায় ফুটবল বিশ্ব। প্রথম সেমিতে ফ্রান্স স্পেনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা সবার। লা রোহাদের শক্তি, পাসিং আর টিম অ্যাটাক, অন্যদিকে গতি আর দ্রুত কাউন্টার অ্যাটাকের সক্ষমতায় আত্মবিশ্বাসী লেস ব্লুস। এদিকে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলা মেসির হাতে আরও একবার শিরোপা দেখার স্বপ্ন আর্জেন্টিনার সমর্থকদের। তবে কেইন বেলিংহামের ফর্ম ও ইংল্যান্ডের শক্তিশালী মিডফিল্ডের চ্যালেঞ্জ সামলে আর্জেন্টিনার ফাইনালে ওঠা কঠিন হবে বলে মনে করেন বিশ্লেষকরা। 48 দলের বিশ্বকাপ 1 মাসেরও বেশি সময়ের লড়াই। কত নাটক, অঘটন, চমক আর ইতিহাস। স্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়ে থাকা বিশ্বকাপে এখন বাকি শুধু শেষ 4-এর লড়াই। প্রথম সেমিফাইনালে মুখোমুখি ইউরোপের 2 পরাশক্তি স্পেন ও ফ্রান্স। টুর্নামেন্ট জুড়ে স্পেন খেলেছে সবচেয়ে ছন্দময় ও আক্রমণাত্মক ফুটবল। বলের দখল, দ্রুত পাসিং আর ইয়ামাল, ওয়ারজাবাল, অলমোদের আক্রমণ তাদের বড় শক্তি। অন্যদিকে ফ্রান্সের বড় শক্তি এমবাপ্পে, দেমবেলে ও অলিসেদের গতি, শারীরিক সক্ষমতা এবং দ্রুত কাউন্টার অ্যাটাক। ফ্রান্সের যে ফরওয়ার্ড আছে, এদেরকে আটকানোটা আসলে স্পেনের জন্য একটা বড় কাজ হয়ে দাঁড়াবে ওই ম্যাচটাতে। টেকনিক্যালি আমরা যদি কনসিডার করি, স্পেন কিন্তু অন্য দলের মতো তাদেরকে এতটা স্পেস অফার করবে বলে আমরা মনে করতেছি না। ওরা খেলা হচ্ছে কেমিস্ট্রি নির্ভর ফুটবল। অ্যাটাকিং আউটপুটের কথা চিন্তা করলে আমরা বলবো দেশাম ইজ মোর এফিশিয়েন্ট। আর আমরা যদি বলি যে ওভারঅল দ্য কন্ট্রোল অফ দ্য গেম, এই জায়গাটাতে ফুয়েন্তে এখন পর্যন্ত বেশি এফেক্টিভ। দ্বিতীয় সেমিফাইনালে অপেক্ষা করছে আরেকটি হাই ভোল্টেজ লড়াইয়ের। আর্জেন্টিনার সামনে ইংল্যান্ড। নকআউট ম্যাচে আর্জেন্টিনার অভিজ্ঞতা, চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় স্ক্যালনির কৌশল এবং মেসির নেতৃত্ব বড় শক্তি। অন্যদিকে ইংল্যান্ডের ভরসা হ্যারি কেইন, জুড বেলিংহ্যামের ফর্ম এবং শক্তিশালী মিডফিল্ড। আমার মনে হয় যে ইংল্যান্ড
একটা ভালো চ্যালেঞ্জ দিবে। প্রিভিয়াস যে ম্যাচগুলো গিয়েছে, ছোট টিম হোক মাঝারি টিম হোক, প্রত্যেকটা ম্যাচই স্ট্রাগল করে জিততে হয়েছে আর্জেন্টিনাকে। ইংল্যান্ডের যে মিডফিল্ড আমরা যদি বলি, ইংল্যান্ডের মিডফিল্ড দেখেন বেলিংহাম, অ্যান্ডারসন এবং তার সঙ্গে যদি আমরা কনসিডার করি ডেকল্যান রাইস, হ্যাঁ, এই যে কম্বিনেশনটা পৃথিবীতে এই মুহূর্তে ম্যাচ করার মতো মিডফিল্ড শুধু আমি বলবো যে স্পেনের আছে। সেমিফাইনালে সবচেয়ে দুর্বল ডিফেন্স ইংল্যান্ডের এবং সবচাইতে শার্প অ্যাটাক ফ্রান্সের, তারপর আর্জেন্টিনার আমরা বলবো। স্কালোনি কোন অ্যাপ্রোচে যায়? স্কালোনি যদি আবারও সেই সেন্ট্রাল ওভারলোড অ্যাপ্রোচে যায়, 4-4-2 4টা মিডফিল্ডার খেলায়, সেন্ট্রাল মিডফিল্ডার, এই ম্যাচ তাহলে ইংল্যান্ড জিতবে। এবারের বিশ্বকাপ যেমন জন্ম দিয়েছে নতুন নায়ক, তেমনি বিদায়ও জানিয়েছে একটা প্রজন্মকে। রোনালদো, নেইমার, মদ্রিজদের অধ্যায় শেষ হয়েছে, আর কোটি ভক্তের চোখ এখন মেসির দিকে। আর্জেন্টাইন মহাতারকার হাতে আরও একটা শিরোপা দেখার স্বপ্নে বুঁদ ভক্তরা। তবে ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন আসরের অন্যতম সেরা। আমি মনে করবো যে আর্জেন্টিনা জিতবে, কারণ তারা অনেক হার্ড খেলতেছে। দুই দলের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবার শেষ 80টা ফ্রান্সই আসবে। সেমিতে ওঠা 4 দলেরই শোকেসে রয়েছে বিশ্বকাপ ট্রফি। সেমিফাইনালে কাউকে হট ফেভারিট বলার সুযোগ নেই। এখানে পার্থক্য করে দিতে পারে একটা মুহূর্ত, একটা ভুল, কিংবা একজন তারকার জাদুকরী নৈপুণ্য। একদিকে নতুন নায়ক হওয়ার স্বপ্ন, অন্যদিকে একটা প্রজন্মের শেষ বিশ্বকাপের গল্প। 48 থেকে বাকি কেবল এখন 4টি দলে, আর ওই স্বপ্নের ফাইনালে খেলে কোন 2 দল, সেটা দেখার জন্য অপেক্ষায় পুরো বিশ্ব। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। কিলিয়ান এমবাপ্পে থেকে শুরু করে ওসমান দেমবেলে, ফ্রান্স জাতীয় ফুটবল দলের অধিকাংশ ফুটবলারই কোনো না কোনোভাবে ভিন্ন কোনো দেশ কিংবা অভিবাসী বংশোদ্ভূত। আর এই কারণেই অনেকেই দলটিকে ভাড়াটিয়া দল হিসেবেও কটাক্ষ বা বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করেছেন। তবে মাঠের পারফরমেন্স কিংবা সামাজিক সমতা সবখানেই এই বহুজাতিক ফরাসি দলই এখন দেশটির সবচেয়ে বড় শক্তি এবং বিজ্ঞাপন। ফ্রান্স থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। মাঠের গতি আর পায়ের জাদুতে প্রতিপক্ষকে কপোকাত করতে উস্তাদ ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে কিংবা ওসমান দেমবেলে। এবার বিশ্বকাপেও ফরাসি স্কোয়াডের অন্যতম প্রধান কাণ্ডারি তারা। তবে এই তারকাদের প্রায় সবারই শিকড় রয়েছে ফ্রান্সের বাইরে, বিশ্বের ভিন্ন কোনো প্রান্তে। আর এই বহুমাত্রিকতাকে পুঁজি করেই নেতিবাচক মন্তব্য করতে ছাড়েননি সমালোচকরা। অনেকেই দলটিকে তাচ্ছিল্য করে ভাড়াটিয়া দল হিসেবেও মন্তব্য করছেন। তবে কড়া জবাব আসছে খুদ ফ্রান্সের ভেতর থেকেই। অভিবাসীদের অধিকার ও উন্নয়ন নিয়ে কাজ করা সংগঠনের নেতারা বলছেন ভিন্ন কথা। তাদের মতে নানা জাতিগোষ্ঠী আর সংস্কৃতির মেলবন্ধনে তৈরি এই ফরাসি ফুটবল দল আসলে ফ্রান্সের উদারতা ও সমতার এক অনন্য বিজ্ঞাপন। ফ্রান্সের যে বিশ্বকাপের দলটা দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু কোনো ধরনের কোনো বৈষম্যতা দেখা যাচ্ছে না। কারণ হলো বেশিরভাগ খেলোয়াড়ই কিন্তু দেখা যাচ্ছে তাদের বাবা মা ভিনদেশী, তারা ফরাসি। তো সেক্ষেত্রে সেটাই কিন্তু একটা বড় একটা প্রমাণ। ফরাসি ফুটবল ভক্তদের কাছেও বর্ণ বা বংশ পরিচয়ের চেয়ে বড় দলগত ঐক্য। মাঠের লড়াইয়ে সবাই এক সুতোয় গাঁথা। সাধারণ ফরাসি সমর্থকদের দাবি, এই ফুটবল দলই প্রমাণ করে যে ফ্রান্সে কোনো শ্রেণী বা বর্ণ বৈষম্য নেই। ফ্রান্সে কোনো বর্ণ বৈষম্যতা দেখিনি, আর আমি নিজেও এটা ফেস করিনি। এগুলো যারা বলে আসলে আমি জানি না কেন বলে, হয়তো ফ্রান্সকে ছোট করার জন্য। বিশ্বের নানা প্রান্তের লাখো অভিবাসী নিরাপদ আশ্রয়স্থল এই ফ্রান্স, যার কারণে দেশটিকে বলা হয় থাকে বহু সংস্কৃতির দেশ। আর ফরাসি প্রজাতন্ত্রের মূল মন্ত্রই হচ্ছে সাম্য, ভ্রাতৃত্ব ও সমতা। সমালোচকরা বাইরের বিতর্ক নিয়ে ব্যস্ত থাকলেও ফরাসি ফুটবলারদের মূল লক্ষ্য কিন্তু মাঠের ট্রফি। বর্ণ আর সংস্কৃতির দেয়াল ভেঙে সাম্য ও ভ্রাতৃত্বের এই দল ফ্রান্সকে আবারও বিশ্বসেরার মুকুট এনে দেবে, এমন প্রত্যাশায় এখানকার সাধারণ ফুটবল সমর্থকদের। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। এই ছিল সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সবাই টেলিভিশন। দেখতে চোখ রাখুন সবাইয়ের পর্দায়। এরপর এ সময়ের বাণিজ্যে নিয়ে সঙ্গে থাকবেন জিন্নাত আরা জশোয়া। আলিফ, আপনাকে ধন্যবাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।